শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবি। আজ শুনবেন কবি উপন্যাসের অষ্টম অঙ্ক নিয়ে পঞ্চম পর্ব। পথের ধারে ঘরের বদলে কুলি বেড়াকেই নিতাই দিবা স্বপ্ন শুরু করিল। গান গাহিয়া সে টাকা পাইয়াছে। কবিয়াল সৃষ্টিধর বলিয়াছে তাহার হইবে, সুতরাং তাহার আর ভাবনা কি। ট্রেন ভাড়া সমেত নিতাই পাইয়াছিল 6টি টাকা, কিন্তু ট্রেন ভাড়া তাহার লাগে নাই। এই ব্রাঞ্চ লাইনটিতেই নিতাই অনেক দিন কুলিগিরি করিয়াছে। গার্ড, ড্রাইভার, চেকার সকলেই তাহাকে চেনে। রাজার জন্য তাহাকে সকলেই ভালো করিয়া জানে, সেই জন্য ট্রেন ভাড়াটা তাহার লাগে নাই। 6টা টাকাই বাঁচিয়াছিল। জুতা 14 আনা, চাদর 12 আনা, দেশলাই বিড়ি আনা 2 এই 1 টাকা 12 আনা বাদে 4 টাকা 4 আনা সম্বল লইয়া নিতাই ফিরিয়াছে। প্রত্যাশা আছে আবার শীঘ্রই 2-1টা বায়না আসিবে। নিতাইয়ের ধারণা, যাহারা তাহার গান শুনিয়াছে তাহাদের মুখে মুখে তাহার নাম চারিদিকে ছড়াইয়া পড়িতেছে। নতুন একটি ছোকরা মহাদেবের দলে দোয়ার কি করেছিল দেখেছ? হ্যাঁ হ্যাঁ, ভালো ছোকরা, বড় মিষ্টি গলা। উহ, শুধু গলায় মিষ্টি নয়, কবিয়ালও ভালো। এবার মহাদেবের মান রেখেছে ওই। মহাদেব তো বেহুশ। ওই গান ধরলে কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কান্দ কেনে, তাতে আসর একেবারে গরম হয়ে উঠল। দাও জবাব, কালো যদি মন্দ, তবে কালো চুলের এত গরব কেন? এত ভালোবাসো কেন? পাকলেই বা মন খারাপ কেন? বলো কি? ওই ছোকরার বাঁধা গান ওটা? হ্যাঁ, তাহলে আমাদের মেলাতে ওই ছোকরাকেই আনো। নিতাই মনে মনে নিজের দরও ঠিক করিয়া রাখিয়াছে। মহাদেব 8 টাকা লইয়া থাকে, সৃষ্টিধর 10 টাকা। নিতাই 5 টাকা হাঁকিবে, 4 টাকা রাত্রিতে রাজি হইবে। এখন একজন ঢুলি চাই। রাজনের ছেলে যুবরাজকে দিয়া কাশি বাজানোর কাজ দিব্য চলিবে। এবার সে আরও ভালো গান বাঁধিয়াছে, সুরও হইয়াছে তেমনি। ও আমার মনের মানুষ গো, তোমার লাগি পথের ধারে বাঁধিলাম ঘর। ছটায় ছটায় ঝিকিমিকি তোমার নিশানা, আমার হেথা টানে নিরন্তর। ইহাতেই মাত হইয়া যাবে, একবার সুযোগ পাইলে হয়। মুশকিল এইখানেই, কবির পালায় এমন গান গাহিবার সুযোগ মেলে না। তবুও সে আশা রাখে। এই কারণেই ঢং ঢং করিয়া ট্রেনের ঘণ্টা পড়িলেই সে তাড়াতাড়ি আসিয়া স্টেশনে বসে। ট্রেনের প্রতি যাত্রীকে সে লক্ষ্য করিয়া দেখে। মেলা খেলা লইয়া যাহারা থাকে তাহাদের চেহারার মধ্যে একটা বিশিষ্ট ছাপ আছে। নিতাই সেই ছাপ খুঁজিয়া ফেরে। কেবল যায় না বেলা 12টার ট্রেনের সময়, কারণ ওই সময়টিতে আসে ঠাকুরঝি। মাসখানেক পর গভীর রাত্রি। নিতাই চুপ করিয়া বসিয়াছিল। সে ভাবিতেছিল, সেদিন তাহার হাতের সম্বল আসিয়া ঠেকিয়াছে একটি সিকিতে। তাহার মনটা অকস্মাৎ আবার ভাঙিয়া পড়িতে চাহিতেছে। কোনরূপে আর 4টা দিন চলবে, তারপর আবার কি মোট বহন করিতে হইবে? নহিলে উপোস করিয়া মানুষ কয়দিন থাকিতে পারে? এদিকে ঠাকুরঝির কাছে দুধের দাম বাকি পড়িয়া যাইতেছে। 10 দিন আগে অবশ্য সব সে মিটাইয়া দিয়াছে। 10 দিনের 10 প দুধের দাম 10 পয়সা বাকি। নিতাই স্থির করিল, আজই সে দুধের রোজে জবাব দিবে। পরদিন দ্বীপ্রহরে
রেল লাইনের বাঁকের মুখে যেখানে লাইন দুইটা মিলিয়া এক হইয়াছে বলিয়া মনে হয়, সেইখানে দৃষ্টি নিবদ্ধ করিয়া সে দাঁড়াইয়া রহিল। আজই তার শেষ দাঁড়াইয়া থাকা। ও আমার মনের মানুষ, গান আর শেষ হইল না, হইবেও না। আজ হইতে সে ভুলিয়া যাইবে, আর গাহিবে না। ওইখানেই অকস্মাৎ এক সময়ে দেখা গেল মাথায় ঘটি, সাদা ধবধবে কাপড় পরা ঠাকুরঝিকে। ঠাকুরঝি আগাইয়া কাছে আসিল। তাহাকে দেখিয়া নিতাই হাসিল। ঠাকুরঝি বলিল, না বাপু, তুমি এমন করে দাঁড়িয়ে থেকো না, লোকে কি বলবে বলো দেখি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিতাই বলিল, লোকে কি কথা বলবে জানি না, আমি তোমাকে একটা কথা বলবার নেগে দাঁড়িয়ে আছি। নিতাই এখন ভদ্র ভাষায় কথা বলিতে চেষ্টা করে, তাই লকারকে নকার করিয়া তুলিয়াছে। লোহাকে বলে নোয়া, লুচিকে বলে নুচি, লঙ্কা নঙ্কা, লোক নোক হইয়া উঠিয়াছে তাহার কাছে। রাজন ঠাকুরঝি তাহার ভাষার এই মার্জিত রূপের পরম ভক্ত। নিতাইয়ের কথা শুনিয়া ঠাকুরঝি সপ্রশ্ন ব্যগ্র দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। কি কথা? অকারণে মেয়েটির বুকের মধ্যে হৃৎপিণ্ডের স্পন্দন মুহূর্তে দ্রুত হইয়া উঠিল। কি কথা বলিবে কবিয়াল? নিতাই বলিল, অনেক দিন থেকেই বলবো মনে করি, কিন্তু। একটু নীরব থাকিয়া নিতাই বলিল, আর ভাই দুধের প্রয়োজন আমার হবে না। ঠাকুরজি মুহূর্তে কেমন হইয়া গেল। এ কথা শুনিবে তাহা তো সে ভাবে নাই। তাহার মুখের শ্রী মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হইতেছিল। বর্ষার রসপরিপুষ্ট ঘনশ্যাম পত্রশ্রীর মতো তাহার সে মুখখানি মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হইয়া হেমন্ত শেষের পাতার মতো পাণ্ডুর হইয়া আসিল। সে হইতেছিল সম্পূর্ণভাবে তাহার অজ্ঞাতসারে। সে নির্বাক হইয়া শুধু নিতাইয়ের মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। নিতাইয়ের কথার শেষে তাহার মুখ এবার যে পাণ্ডুর হইয়া গেল, তাহার আর পরিবর্তন ঘটিল না। অনেকক্ষণ পরে সে যেন কথা খুঁজিয়া পাইল। কথাটা নিতাইয়েরই কথা। সেই কথাটাই সে যেন কম্পিত কণ্ঠে যাচাই করিয়া লইল। আর দুধ নেবে না? না। কেনে? কি দোষ করলাম আমি? তাহার চোখ দুইটি জলে ভরিয়া উঠিল। নিতাই কিছুক্ষণ চুপ করিয়া রহিল। উত্তর দিবার শক্তি তাহার ছিল না। কোনরূপে নিজেকে সামলাইয়া লইয়া বলিল, মিথ্যে কথা একেই মহাপাপ, তার উপর তোমার কাছে মিথ্যে বললে পাপের আমার পরিসীমা থাকবে না। আমার সামর্থ্যে কুলোচ্ছে না ঠাকুরজি। তারপর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে বলিল, দরিদ্র ছোট লোকের কবি হওয়া বড় বিপদের কথা ঠাকুরজি। কাতর অনুনয়ে ব্যগ্রতা করিয়া মেয়েটি বলিয়া উঠিল, তোমাকে পয়সা দিতে হবে না কবিয়াল। অকুণ্ঠিত আবেগে সে নিতাইয়ের হাত দুইটি চাপিয়া ধরিল। নিতাই তাহার মুখের দিকে চাহিয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিল। তারপর বলিল, না, জানতে পারলে তোমার স্বামী পেহার করবে, শাশুড়ি তিরস্কার করবে, ননদে গঞ্জনা দেবে। ঠাকুরঝি প্রতিবাদ করিয়া উঠিল, না না না, ওগো, একটি গায়ে আমার নিজের আছে, আমি বাবার ঘর থেকে এনেছি, সেই গায়ের দুধ থেকে আমি তোমাকে দেবো। নিতাই চুপ করিয়া রহিল। লেবে না কবিয়াল, লেবে না কবিয়াল? মেয়েটির কণ্ঠস্বর কাঁপিতেছিল। দৃষ্টি ফিরাইয়া নিতাই দেখিল, আবার তাহার চোখ দুইটিতে জল টলমল করিতেছে। সান্ত্বনা দিবার জন্যই নিতাই মৃদু হাসিল। সঙ্গে সঙ্গে ঠাকুরঝির মুখেও হাসি ফুটিয়া উঠিল।
নিতাইয়ের মুখের হাসিকেই সম্মতি ধরিয়া লইয়া মুহূর্তে সে উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছে, এবং সেই উচ্ছ্বাসেই সে পুলকিত দ্রুত লঘুপদে নিতাইকে অতিক্রম করিয়া আসিয়া নিজেই নিতাইয়ের বাসার দুয়ার খুলিয়া ফেলিল। ঘরকন্যা তাহার পরিচিত। দুধের পাত্রটি বাহির করিয়া দুধ ঢালিয়া দিয়া দ্রুততর পদে বাহির হইয়া গ্রামের দিকে পথ ধরিল। নিতাই পিছন হইতে ডাকিল, ঠাকুরঝি। ঠাকুরঝির যেন শুনিবার অবসর নাই। তাহার যেন কত কাজ। নিজের গতিবেগ আরও একটু বাড়াইয়া দিয়া সে চলিয়া গেল। তখন চলিয়া গেলেও ফিরিবার পথে সে আসিয়া বাসার বারান্দায় বসিয়া পা দোলাইতে দোলাইতে বলিল, দাও, চা দাও, আমার নতুন কাপে দাও। চায়ের কাপটি নামাইয়া দিয়া নিতাই বলিল, একটা কথা শুধাবো ঠাকুরঝি। চায়ের কাপে চুমুক দিয়া ঠাকুরঝি বলিল, বলো। আমাকে বিনি পয়সায় কেন দুধ দেবে ঠাকুরঝি? ঠাকুরঝি স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। নিতাই আবার প্রশ্ন করিল, বলো, কিসের লেগে? ঠাকুরঝি বলিল, আমার মন। নিতাই অবাক হইয়া গেল। তোমার মন? ঠাকুরঝি বলিল, হ্যাঁ, আমার মন। তারপর হাসিয়া মুখ তুলিয়া সে বলিল, তুমি যে কবিয়াল, কত বড় নোক। বলিয়াই সে চায়ের কাপটি ধুইবার আছিলাই বাহির হইয়া গেল। ফিরিয়া দেখিল নিতাই হাসি মুখে দাঁড়াইয়া আছে। তাহার হাতে দুটি গাঢ় রাঙা কৃষ্ণচূড়া ফুল। ফুল দুইটি আগাইয়া দিয়া নিতাই বলিল, নাও, কবিয়ালের হাতে ফুল নিতে হয়। ঠাকুরঝি লজ্জায় মুখ ফিরাইয়া বলিল, না, তবে আমিও দুধ নেব না। ঠাকুরঝি লঘু ক্ষিপ্র হাতে ফুল দুটি লইয়া একরকম ছুটিয়াই পলাইয়া গেল। নিতাই নতুন গানের কলি ভাজিতে বসিল। আজ আবার নতুন কলি মনে হইয়াছে। ও আমার মনের মানুষ গো। গানটির শুধু দু কলি আছে, আর নাই। ও গানটি ভুলিবার সংকল্পই সে করিয়াছিল, কিন্তু বিধাতা দিলেন না ভুলিতে। ওই গানটিকে সে পুরা করিতে বসিল। বড় ভালো গান। ছটায় ছটায় ঝিকিমিকি তোমার নিশানা। গুনগুন করিতে করিতেই সে একখানা কাঠ উনানে গুজিয়া দিল। ট্রেন চলিয়া গিয়াছে। ডিউটি শেষ করিয়া এবার রাজন চা চিনি লইয়া আসিবে, আবার একবার চা খাইবে। নতুন কলি আসিয়াছে, বড় ভালো কলি। নিতাই খুব খুশি হইয়া উঠিল। আহা, সেই ছটাতে ঘর পুড়িল, পথ করিলাম সার। তাই বটে, পথই সে সার করিয়াছে। কিন্তু তারপর? হ্যাঁ, হইয়াছে, পাইয়াছে, সে পাইয়াছে। সেই পথের চারিদিকেই বাঁশি বাজিতেছে। পথে দাঁড়াইয়া থাকিতে দুঃখ কষ্ট নাই। চারিদিকে চার বৃন্দাবনে বংশী বাজে কার? কার আবার? সেই ব্রজের বাঁশি। সে বাঁশি যে চিরকাল বাজিতেছে। প্রেম হইলে তবে শোনা যায়, নহিলে যায় না। সে শুনিয়াছে। আজ সে স্পষ্ট অনুভব করিল ঠাকুরঝিকে সে ভালোবাসে, ঠাকুরঝিও তাহাকে ভালোবাসে। গুনগুন করিয়া নিতাই আপন মনে আখর দিল। বংশী বাজে তার, ও রাধা 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 বলে। তারপর? আহা, সেই বাঁশি? না না, হ্যাঁ। ঘর জ্বলিল, মন হারালো ছটার সুরে গো। সুখের কি আকুল আতান্তর। আতান্তরই বটে, এ বড় আতান্তর। অকস্মাৎ তাহার গান বন্ধ হইয়া গেল। কথাটা মনে হইতেই গান বন্ধ করিয়া সে শিহরিয়া উঠিল। ঠাকুরঝি ভিন্ন জাতি।
অন্য একজনের সহিত তাহার বিবাহ হইয়াছে। এ যে মহাপাপ! ওহ, এ বড় আতান্তর। অনেকক্ষণ নিতাই চুপ করিয়া রহিল। নির্জনে বসিয়া সে বারবার তাহার মনকে শাসন করিতে চেষ্টা করিল। বারবার সে শিহরিয়া উঠিল। তাহার অবাধ্য মন কিছুতেই শাসন মানিতে চায় না। অবাধ্য মন লজ্জা পায় না, দুঃখিত হয় না। সে যেন কত খুশি হইয়াছে, কত তৃপ্তি পাইয়াছে। ঘরের প্রতিটি কোণে যেন ঠাকুরঝি দাঁড়াইয়া আছে। অন্ধকারের মধ্যে খাড়ে ধোয়া ধপধপে কাপড় পরিয়া সে যেন দাঁড়াইয়া আছে নিতাইয়ের মনের খবর জানিবার জন্য। নিতাই অধীর হইয়া উঠিল। তাড়াতাড়ি উঠিয়া ঘরের জানালাটা খুলিয়া দিল। উদাস দৃষ্টিতে সে খোলা জানালা দিয়া চাহিয়া রহিল রেল লাইনের দিকে। রেলের সমান্তরাল লাইন দুইটা যেখানে মিশিয়া এক হইয়া গিয়াছে মনে হয়, সেইখানে নিতাইয়ের আজ মনে হইল একটি স্থির স্বর্ণবিন্দু জাগিয়া রহিয়াছে। সে অচঞ্চল, সে নড়ে না, আগায় না, চলিয়া যায় না, স্থির। ঠাকুরজি যেন ঘর হইতে বাহির হইয়া ওইখানে গিয়া দাঁড়াইয়া আছে। জানালা খুলিয়া দেওয়ায় রাগ করিয়া চলিয়া যাইবার পথে সে ঘুরিয়া দাঁড়াইয়া দেখিতেছে কবিয়াল তাহাকে ডাকে কিনা। নিতাইয়ের বুকের ভিতরটা কেমন করিয়া উঠিল। সে ঘর হইতে বাহির হইয়া গিয়া বসিল কৃষ্ণচূড়া গাছটির তলায়। রাঙা ফুলে ভরা গাছ, চিরল চিরল পাতার ডগায় থোপা থোপা ফুল। গাছটার এমন অপরূপ বাহার নিতাই আর কখনো দেখিয়াছে বলিয়া মনে হইল না। সামনেই রেল লাইনের ওপাশে বন আউচের গাছ। বন আউচের মিঠা গন্ধ আসিতেছে। কদমের গাছটাই কচি পাতা দেখা দিয়াছে। বর্ষা নামিলেই কদমের ফুল দেখা যাবে। বাবুদের আমবাগানে দুইটা কোকিল পাল্লা দিয়া ডাকিতেছে। একটা চোখ গেল পাখি ডাকিতেছে চণ্ডীতলার দিকে। মধুকুলকুলি পাখিগুলো নাচিয়া নাচিয়া উড়িয়া বেড়াইতেছে। রঙিন প্রজাপতির যেন মেলা বসিয়া গিয়াছে কৃষ্ণচূড়া গাছটার চারিপাশে। তাহারা উড়িয়া উড়িয়া ফিরিতেছে। ঠাকুরঝি যেন দ্রুত পদে চলিয়া আসিতেছে এই দিকে। নিতাইয়ের শরীর যেন কেমন ঝিমঝিম করিতেছে। সে চোখ বুজিয়া বসিয়া রহিল। মনে মনে ডাকিল, এসো ঠাকুরঝি, এসো। তোমার মনের কথা আমি বুঝিয়াছি, তুমি এসো। আমার পাপ হয় হোক, নরকে যাইতে হয় হাসি মুখেই যাইব, তবু তোমাকে বলিতে পারিব না তুমি এসো না। সে কি পারি? সে কথা কি মুখ দিয়া বাহির হইবার? এসো তুমি, এসো। তাহার মনে হইল নষ্ট চাঁদের কথা। সে চাঁদ দেখিলে নাকি কলঙ্ক হয়। নিতাই কিন্তু কখনো সে কথা মানে নাই। মনের মধ্যে তাহার আবার গান গুনগুন করিয়া উঠিল। আপনি যেন কলিটা আসিয়া পড়িল। চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ? ঠাকুরঝি তাহার সেই চাঁদ। ঠাকুরঝি যদি আর না আসে তবে নিতাই বাঁচিবে কি করিয়া? এখানে থাকিয়া সে কি করিবে? কোথায় সুখ তবে? সে এইখানে বসিয়া ওই পথের দিকে চাহিয়া চোখের দৃষ্টি হারাইয়া ফেলিবে। চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ? তার চেয়ে চোখ যাওয়াই ভালো, ঘুচুক আমার দেখার স্বাদ। ওগো চাঁদ, তোমার নাগি। ওহো, গানের কলি হু হু করিয়া আসিতেছে। ওগো চাঁদ, তোমার নাগি না হয় আমি হব বৈরাগী, পথ চলিব রাত্রি জাগি, সাধবে না কেউ আর্তবাদ। হায় হায় হায়, এ কি বাহারের গান! ওগো ঠাকুরঝি, ওগো, কি মহাভাগ্যে তুমি আসিয়াছিলে, কবিয়ালকে ভালোবাসিয়াছিলে। তাই তো আজ
এমন গান আপনি আপনি আসিয়া পড়িল। নিতাই উঠিল। সে চলিল রেল লাইনের পথ ধরিয়া, যে পথে ঠাকুরঝি আসে। কিছু দূর গিয়া পথ নির্জন হইতেই সে ওই গানটা ধরিয়া দিল। রেল লাইনের বাঁধে ছেদ পড়িয়াছে নদীর উপর। বাঁধের মাথা হইতে পুল আরম্ভ হইয়াছে। বাঁধ হইতে নিতাই নামিল নদীর ঘাটে। নদীতে অল্প জল, 1 হাঁটুর বেশি নয়। হাঁটিয়ায় ঠাকুরজি নিত্য নদী পার হইয়া আসে যায়। নিতাই গিয়া নদীর ঘাটে দাঁড়াইল। নিতাই চলিয়াছিল একেবারে বিভোর হইয়া। বাঁ হাতখানি গালে রাখিয়া ডান হাতে অঙ্গুষ্ঠ ও মধ্যমা আঙ্গুল দুইটি জুড়িয়া সে যেন ঠাকুরঝিকে উদ্দেশ্য করিয়া গাহিতে গাহিতে চলিয়াছিল। হয়তো সে একেবারে ঠাকুরঝির শ্বশুর বাড়িতে গিয়াই হাজির হইত। নদীর ঘাটে পা দিয়াই হঠাৎ তাহার খেয়াল হইল, তাই তো, সে কোথায় যাইতেছে? এ কি করিতেছে সে? ঠাকুরঝির শ্বশুর বাড়িতে সে যদি গিয়া দাঁড়ায়, এই গান গায়, বলে, ঠাকুরঝি, এ চাঁদ কে জানো? এ চাঁদ আমার তুমি। তবে ঠাকুরঝির দশা কি হইবে? ঠাকুরঝির স্বামী কি বলিবে? তাহার শাশুড়ি ননদ কি বলিবে? পাড়া প্রতিবেশী আসিয়া জুটিয়া যাইবে, তাহারা কি বলিবে? সকলের গঞ্জনার মধ্যে পড়িয়া ঠাকুরঝি, তাহার চোখের উপর ভাসিয়া উঠিল ঠাকুরঝির ছবি। দিশাহারার মতো তাহার ঠাকুরঝি দাঁড়াইয়া শুধু কাঁদিবে। ঠাকুরঝির নিন্দায় ঘর, পাড়া, গ্রাম, দেশ ভরিয়া যাইবে। ঠাকুরঝি পথ হাঁটিবে, মাথা হেঁট করিয়া পথ হাঁটিবে। লোকে আঙুল দেখাইয়া বলিবে, ওই দেখ, কালামুখী যাইতেছে। কুৎসিত অভদ্র লোক ঠাকুরঝিকে কুৎসিত কুকথা বলিবে। সে যদি ঠাকুরঝিকে মাথায় করিয়া দেশান্তরী হয়, তবুও লোকে বলিবে, মেয়েটা খারাপ, নিতাইয়ের সঙ্গে ঘর ছাড়িয়া পলাইয়া আসিয়াছে। ঠাকুরঝি সেখানেও মাথা তুলিতে পারিবে না। নিতাই নদীর ঘাটে বসিল। আপন মনেই বলিল, আকাশের চাঁদ, তুমি আমার ঠাকুরঝি, তুমি আকাশেই থাকো। আহ, আজ কি হইল নিতাইয়ের? আবার কলি আসিয়া গিয়াছে। চাঁদ, তুমি আকাশে থাকো, আমি তোমায় দেখব খালি। ছুতে তোমায় চাই না কো হে, সোনার অঙ্গে লাগবে কালি। নিতাই গান ভাজিতে ভাজিতে আবার ফিরিল। রাজা বলিল, কাহা গিয়া রাহা ওস্তাদ? নিতাই হাসিল, বলিল, গান রাজন, গান। বহুত বাড়িয়া বাড়িয়া গান আজ এসে গেল ভাই, তাই গুনগুন করছিলাম আর মাঠে মাঠে ঘুরছিলাম। হ্যাঁ, বাড়িয়া বাড়িয়া গান? হ্যাঁ রাজন, অতীব উত্তম, যাকে বলে উচ্চাঙ্গের গান। बैठो, तब ढोलक ले आता हम। রাজা ঢোল আনিয়া বসিয়া গেল। নিতাই এক মনে গাহিতেছিল, চাঁদ, তুমি আকাশে থাকো। হঠাৎ বাজনা বন্ধ করিয়া রাজা বলিল, আরে ওস্তাদ, आँख से तुम्हारा पानी काहे निकलता है भाई? চোখ মুছিয়া নিতাই বলিল, হ্যাঁ রাজন, পানি নিকল গিয়া, क्या करेगा? চোখের জল যে কথা শোনে না ভাই। পরদিন সকাল হইতেই বসিয়াছিল ওই কৃষ্ণচূড়া গাছের তলায়। আজ সকাল হইতেই তাহার মনে হইতেছে, মনে তাহার কোনো খেদ নেই, কোনো তৃপ্তিও নেই। সে যেন বৈরাগী হইয়া গিয়াছে। কাল সমস্ত দিন রাত্রি মনে মনে অনেক ভাবিয়াছে সে। সন্ধ্যায় গিয়াছিল রাজনের বাড়ি। রাজার স্ত্রী বড় মুখরা। ইদানিং রাজা নিতাইকে নানা প্রকার সাহায্য করে বলিয়া সে নিতাইয়ের উপর প্রায়ই চটিয়া থাকে। তবুও সে গিয়াছিল। রাজা খুশি হইয়াছিল খুব। আশ্চর্যের কথা, কাল রাজার বউও তাহাকে সাদর সম্ভাষণ করিয়াছিল।
ঘুমটার মধ্য হইতেই বলিয়াছিল, তবু ভাগ্যে যে ওস্তাদের আজ মনে পড়ল। নিতাই তাহারই কাছে কৌশলে কথা প্রসঙ্গে জানিয়াছে ঠাকুরঝির স্বামীর সমস্ত বৃত্তান্ত। ঠাকুরঝির স্বামী নাকি দিব্য দেখিতে, রং পেরায় গেরো, বুঝলে উস্তাদ, তেমনই ললসা ললসা গড়ন। লোকটিও বড় ভালো, দুজনাতে ভাবও খুব, বুঝলে। অবস্থাও নাকি ভালো, দিব্য সচ্ছল সংসার। রাজার স্ত্রী বলিল, যাকে বলে সসল বসল, 8-10টা গাই গরু, 2টো বলদ, ভাগে চাষবাস করে। ঠাকুরঝির তোমাদের 5 জনার আশীর্বাদে সুখের সংসার। নিতাই বলিয়াছিল, আহা, আশীর্বাদ তো 24 ঘন্টায় করি মহারানী। রাজার স্ত্রী অদ্ভুত, সে এতক্ষণ বেশ ছিল, এবার ওই মহারানী বলতেই সে খড়ের আগুনের মতো জ্বলিয়া উঠিল। ওই ওই কথা আমি সইতে লারি। মহারানী মহারানী তো খুব, মেথরানি চাকরানি তার চেয়ে ভালো, না ঘর না দুয়ার, রেলের ঘরে বাস, আজ এখান কাল সেখান। রাজা মুহূর্তে আগুন হইয়া উঠিয়াছিল। কেউ হারামজাদি, ক্যা বলতা তুম? ক্যা বলতা তুম কি? হক কথা বলবো তার ভয় কি? তাহার পরেই কুরুক্ষেত্র। রাজা ধরিয়াছিল তাহার চুলে। তাহাদের শান্ত করিবার জন্য নিতাই বার কয়েক চেষ্টা করিয়াছিল, কিন্তু সে চেষ্টায় কিছুই হয় নাই। রাজার স্ত্রী প্রায় রাত্রি 12টা-1টা পর্যন্ত কাঁদিয়া রাজাকে গাল দিয়াছে, নিতাইকে গাল দিয়াছে। তাহার জের টানিয়া আজ সকালেও 1 দফা হইয়া গিয়াছে। নিতাইয়ের উদাসীনতা অবশ্য সেজন্য নয়। কাল সমস্ত রাত্রি সে মনের সঙ্গে যুদ্ধ করিয়া মনকে বুঝাইয়াছে, ভালো তুমি বাসো, কিন্তু সে কথা মনেই রেখো, কাহাকেও বলিও না, ঠাকুরঝিকেও না। তাহার সুখের ঘর সংসার, সে ঘর তাহার নিত্য নতুন সুখে ভরিয়া উঠুক। তুমি তাহার মনের শরমের বাঁধ ভাঙিয়া তাহার সে সুখের ঘর ভাসাইয়া দিও না। বেলা দ্বীপ্রহরের সময় ঠাকুরঝি আসিল ঘড়ির কাঁটার মতো। রেল লাইনে জাগিয়া উঠিল সোনার বরণ একটি ঝকঝকে বিন্দু। তাহার পর ক্রমশ জাগিয়া উঠিল কাশফুলের মতো সাদা একটা চলন্ত রেখা। ক্রমে কাছে আসিয়া সে হইল ঠাকুরঝি। একমুখ হাসি লইয়া ঠাকুরঝি তাহার সামনে দাঁড়াইল। কবিয়াল, কবিয়াল। নিতাই অশ্রু উদ্বেল কণ্ঠে বলিল, ঘরে বাটি আছে, দুধটা রেখে যাও। সে বুঝিতে পারিল না কেন তাহার চোখে অকারণে জল আসিতে চাহিতেছে। না, তুমি এসো, আমি অত সব লারব না বাপু। আর কি আর, রোদে এলাম, বসবো একটুকুন। না ঠাকুরঝি, এমনভাবে আমার ঘরে বসা ঠিক নয়। দেখো, 5 জনে দুঃস্ব ভাববে। ঠাকুরঝি স্তব্ধভাবে স্থির দৃষ্টিতে নিতাইয়ের দিকে চাহিয়া রহিল। নিতাই বলিল, বিশ্রাম করবে যদি তো তোমার দিদির বাড়ি রয়েছে, আমি একা বেটা ছেলে বাড়িতে থাকি। 5 জনের দুঃস্ব ভাবার তো দোষ নাই। দেখো, তুমিই বিবেচনা করে দেখো ঠাকুরঝি। তাহার মুখে নিরুপায় মানুষের সকরুণ হাসি ফুটিয়া উঠিল। ঠাকুরঝি হনহন করিয়া চলিয়া গেল। নিতাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। দিন এমনইভাবেই চলিতে আরম্ভ করিল। নিতাই উদাসীন হইয়া বসিয়া থাকে, গানও আর তেমন গায় না। ঠাকুরঝি আসে, সেও আর নিতাইয়ের সঙ্গে কথা বলে না। দ্রুতপদে আসিয়া দাঁড়াইয়া দুধের বাটিতে দুধ ঢালিয়া দেয়, চলিয়া যায়। ইহারই মধ্যে নিতাই একদিন বলিল, শোনো। ঠাকুরঝি শুনিতে পাইল, কিন্তু দাঁড়াইল না। একবার মুখ ফিরাইয়া নিতাইয়ের দিকে চাহিয়া দেখিয়াই আবার চলিতে আরম্ভ করিল।
নিতাই আবার ডাকিল, যেও না, শোনো ঠাকুরঝি। ঠাকুরঝি এবার দাঁড়াইল। শোনো, এদিকে ফেরো। ঠাকুরঝি ফিরিয়া দাঁড়াইল। নিতাইয়ের চোখেও মুহূর্তে জল আসিয়া পড়িল। সে তৎক্ষণাৎ ঘুরিয়া দাঁড়াইয়া হাত নাড়িয়া ইঙ্গিত করিয়া বলিল, না না, তুমি যাও, বলবো, আর একদিন বলবো। ঠাকুরঝি আর দাঁড়াইল না, চলিয়া গেল। দিন কয়েক আবার সেই আগের মতো চলিল। কেহ কাহারও সঙ্গে কথা বলে না। একদিন ঠাকুরঝি দুধ ঢালিয়া দিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত পরে বলিল, সেদিন যে কি বলবে বলেছিলে, বলবে না? নিতাই বলিল, বলবো। বলো। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিতাই বলিল, আর একদিন বলবো ঠাকুরঝি। ঠাকুরঝি একটু হাসিল। সে হাসি দেখিয়া নিতাইয়ের বুক একটা প্রচণ্ড দীর্ঘ নিঃশ্বাসে আলোড়িত হইয়া উঠিল। ঠাকুরঝি সঙ্গে সঙ্গে ফিরিল। বাড়ি হইতে বাহির হইয়া চলিয়া গেল। নিতাইয়ের বুক ভরা দীর্ঘ নিঃশ্বাসটা এতক্ষণে ঝরিয়া পড়িল। যে কথাটা বলা হইল না, সেই কথা গান হইয়া বাহির হইয়া আসিল। বলতে তুমি বলো না গো, মনে কথা থাকুক মনে। দূরে থাকো সুখে থাকো, আমিই পুড়ি মন আগুনে। অনেকদিন পর নিতাইয়ের মনে গান আসিয়াছে। দুঃখের মধ্যেও নিতাই খুশি হইয়া উঠিল। গুনগুন করিয়া গান ধরিয়া নিতাই চলিল বাবুদের বাগানের দিকে। বাবুদের বাগানে তাহার গানের অনেক সমজধার আছে। বাগানের প্রতিটি গাছ তাহার সমজধার শ্রোতা। এই বাগানেই সে প্রথম প্রথম কবিগান অভ্যাস করিত। গাছগুলি হইত মজলিসের মানুষ, তাহাদের সে গান শোনাইত। আজও বাগানে আসিয়া সে গান ধরিল, ওই গানটাই ধরিল। সাক্ষী থাকো তরুলতা, শোনো আমার মনের কথা। এ বুকে যে কত ব্যথা, বোঝো বোঝো অনুমানে, আমিই পুড়ি মন আগুনে। গান শেষ করিয়া সে চুপ করিয়া বসিল। না, এমনভাবে আর দিন কাটে না। এই মনের আগুনে সে আর পুড়িতে পারিবে না। শুধু মনের আগুনই নয়, পেটের আগুনের জ্বালা সেও তো কম নয়। রোজগার গিয়াছে, পুঁজি প্রায় ফুরাইয়া আসিল। রোজগারের একমাত্র পথ মোট বহন। কিন্তু কবিয়াল হইয়া তো ওই কাজ সে করিতে পারিবে না, অন্তত এখানে সে পারিবে না। এখান হইতে তাহার চলিয়া যাওয়াই ভালো, তাই সে করিবে। কালই গিয়া মা চণ্ডীকে প্রণাম করিয়া মনে মনে বলিবে, মা গো, তোমার অভাগা ছেলে নিতাইচরণকে কবিয়াল করিলে, কিন্তু তাহার মনের দুঃখ পেটের দুঃখ বুঝিলে না, কোনো উপায়ও করিলে না। সে চলিল, তাহাকে বিদায় দাও তুমি। তাহার মনে পড়িয়া গেল অনেক দিনের আগের একটা শোনা গান, বাউলেরা গাহিত, ক্ষুদিরামের ফাঁসির গান, বিদায় দে মা ফিরে আসি। ওই প্রথম কলিটা লইয়া তাহার পাদপূরণ করিতে করিতে সে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল। বিদায় দে মা ফিরে আসি, বলতে কথা বুক ফাটে মা, চোখের জলে ভাসি। স্তব্ধ হইয়া সে বসিয়াছিল। তাহার সে স্তব্ধতা ভাঙিল রাজনের ক্রুদ্ধ চিৎকারে। সে সচকিত হইয়া উঠিল। রাজা কাহাকে দুর্দান্ত ক্রোধে ধমক দিতেছে। চুপ রাহো। পরক্ষণে স্ত্রী কণ্ঠে তীক্ষ্ণ কর্কশধ্বনি ধ্বনিত হইয়া উঠিল। চা চিনি নিয়ে যাবে? কেনে? কিসের লেগে? লাজ নাই, হায়া নাই, বেহায়া, চক্ষে গমিনসে। আর কথা শোনা গেল না। শোনা গেল দুবদাব শব্দ আর স্ত্রী কণ্ঠে আর্তচিৎকার। রাজা নীরবে স্ত্রীকে প্রহার করিতেছে। রাজার স্ত্রী উচ্চ চিৎকারে কাঁদিতেছে।
নিতাই ছিছি করিয়া সারা হইল। না, এই চায়ের পর্বটা বন্ধ করিয়া দিতে হইবে। ওস্তাদ, ওস্তাদ! স্ত্রীকে প্রহার করিয়া সেই মুহূর্তটিতেই রাজা আসিয়া ঘরে ঢুকিল। বানাও চা। 15-16 আদমিকে মাফিক। প্রায় পোয়াখানিক চা, আধ সেরটা চিনি সে নামাইয়া দিল। রাজার স্ত্রীর দোষ কি? এত অপব্যয় কেহ চোখে দেখিতে পারে? আর এত চা চিনি হইবেই বা কি? নিতাই গম্ভীরভাবে বলিল, রাজন। রাজন নিতাইয়ের কথায় কানই দিল না। সে বাসার বাহিরে চলিয়া গেল। দুয়ারের সামনে দাঁড়াইয়া হাঁকিল, হো ভাইয়া লোক, হো, হা হা, ইহা আও, চলে আও সব লোক, চলে আও। নিতাই বিস্মিত হইয়া উঠিয়া আসিল। মেয়ে পুরুষের একটি দল আসিতেছে। ঢোল, টিনের তোরঙ্গ, কাঠের বাক্স, পোটলা, আসবাবপত্র অনেক। মেয়েদের বেশভূষা বিচিত্র। পুরুষগুলিরও বিশিষ্ট একটা ছাপমারা চেহারা। এ ছাপ নিতাই চেনে। চা দাও ভাই, মরে গেলাম মাইরি। কথাটা যে বলিল সে ছিল দলের সকলের পিছনে। দলটি দাঁড়াইতেই সে আসিয়া সকলের আগে দাঁড়াইল। একটি দীর্ঘ কৃশতনু গৌরাঙ্গী মেয়ে। অদ্ভুত চোখ দুইটি। বড় বড় চোখ দুইটার সাদা খেতে যেন ছুরির ধার। সেই শানিত দীপ্তির মধ্যে কালো তারা দুইটি কৌতুকে অহরহ চঞ্চল। বৈশাখের মধ্যাহ্ন রৌদ্রের মধ্যে যেন নাচিয়া ফিরিতেছে মধুপ্রমত্ত দুইটা কালো পতঙ্গ, মরণজয়ী দুইটি কালো ভ্রমর। রাজনের মুখের দিকে চাহিয়া মেয়েটা আবার বলিল, কই হে, কোথায় তোমার ওস্তাদ না ফুস্তাদ? রাজন নিতাইকে দেখাইয়া বলিল, ওহি হামারা ওস্তাদ। নিতাই অবাক হইয়া গিয়াছিল। সে ইহাদের সকল পরিচয় দেখিয়াই চিনিয়াছে। ঝুমুরের দল। কিন্তু ইহারা আসিল কোথা হইতে? সে কথা নিতাইকে জিজ্ঞাসা করিতে হইল না। রাজা নিজেই বলিল, ট্রেন সে জোর করিয়া উতার লিয়া। ইহা গাওয়া হোগা আজ। তুমকো ভি গাওনা করনা হোগা ওস্তাদ। মেয়েটা ঠোঁট বাঁকাইয়া বলিয়া উঠিল, ও হরি, এই তোমারা ওস্তাদ নাকি? ও মা গ! বলিয়াই সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সে হাসির আবেগে তাহার দীর্ঘ কৃশ তনু থরথর করিয়া কাঁপিতে লাগিল। মেয়েটা শুধু মুখ ভরিয়া হাসে না, সর্বাঙ্গ ভরিয়া হাসে। আর সে হাসির কি ধার! মানুষের মনের মনকে কাটিয়া টুকরা টুকরা করিয়া ধুলায় ছড়িয়া ছিটাইয়া ফেলিয়া দেয়। এই ছিল আজকের আয়োজন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা শুনছেন এবং আজকের পর্বের কোন অংশটি আপনার মনে দাগ কেটে গেল কমেন্ট বক্সে লিখে জানালে খুশি হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।